রোজার ঈদের একটা ভিডিও এখন পর্যন্ত আমার ছাড়া হয়নি। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি বুঝে যাবেন যে কি কারণে আমার এই ভিডিওটা ছাড়তে এত লেট হলো। যাই হোক, এভরিওয়ান, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের সকালবেলা, খুব সকালবেলা, প্রায় 5:30 থেকে 6টার দিকে আমি রেডি হয়ে আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম। অ্যান্ড বাইরে এসে দেখি কোনো যানবাহন নাই, রোদও ঠিকঠাক মতো আসে নাই, একদম ফাঁকা ফাঁকা শহর। এটা যে এত ব্যস্ত একটা রাস্তা, নওগাঁ বাটার মোড়ের সেই জনবহুল একটা রাস্তা দেখে বোঝাই যাচ্ছে না। তারপর আমি যাচ্ছিলাম এতদিন পর আমার মায়ের বাড়িতে এই নদী রাস্তাগুলো দেখতে দেখতে। আগে এই রাস্তাগুলোতে আমি প্রায় পিকচার ভিডিও করতে পারতাম, কিন্তু এখন আর হয় না, কারণ আমি এখন থাকি আবার শোরুমের উপরে, যার কারণে আর ওইভাবে ভিডিও বানানো হয় না। আচ্ছা, মায়ের বাড়িতে যাইতে যাইতে একটু শেয়ার করি কালকে সারা রাত মা বাবার জন্য আমি কি কি তৈরি করেছি, তাদের জন্য মেয়ের তরফ থেকে একটু ভালোবাসা। তার সাথে আমি শেয়ার করব নতুন বাসাতে আসার পরে আমি কতটা ব্যস্ত ছিলাম, কিভাবে আমার দিনগুলো কাটছে। আজকের দিনটা ছিল রোজার ঈদের চাঁদ রাত। শোরুমে সারাদিন থেকে প্রায় 11টার দিকে শোরুম থেকে বাসায় আসলাম। বাসায় আসার পরে ভাবছিলাম যে মামুনির বাসায় চলে যাব। পরে মনে হলো যে সারা জীবন বাবা মা তো আমাদেরকে খাওয়ায়, আমি একটু বাবা মার জন্য কিছু করি, এই মনে করে লেগে গেলাম কাজে। তার আগে আমি একটু বলে নিই, আমি তো মা বাবার বাসায় থাকতাম। আমার বিজনেসের থ্রুতে আমার এখন শোরুমের এখানে এসে থাকা, তার মানে আমাকে আলাদা বাসায় থাকতে হয়। আর রোজার মাসে আমি বাসাটা চেঞ্জ করি। সেই সময়টা আমার উপর দিয়ে যে প্যারাটা গেছে আমি হালকা করে আজকে একটু শেয়ার করি। যদিও আমি এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার করি না, সবসময় আমি আমার হ্যাপিনেস শেয়ার করি। রোজার মধ্যে বাসাটা চেঞ্জ করলাম, একেতেই রোজা, সারাদিন শোরুমের একটা বিজনেসের চাপ থাকে, তারপরে নতুন বাসা। আমার বাসাটা তো মাশাআল্লাহ অনেক বড়। এই বাসা সারাটা দিন পরিষ্কার করতে করতে সবকিছু সেট আপ করে আবার যে শোরুমে থাকা, এতটাই কষ্ট হয়েছে আমার যে 8টা রাত আমি কোনো ঘুমাইনি এবং আমার পুরো শরীর ব্যথায় ফুলে গেছিল। আমি বসতে পারতাম না, একটু রেস্ট নিতে পারতাম না, ঘুমাতে পারতাম না, খাইতে পারতাম না, কারণ বাসাটা সারাদিন গুছানো, যারা বাসা চেঞ্জ করে তারা তো জানেই যে এটা কত কষ্টকর একটা ব্যাপার। বাসার এত ফার্নিচার, এই সবকিছু একা হাতে ঠিকঠাক করা, সারাটা দিন শোরুম করা, অনলাইনের কাজগুলো করা, অনলাইনে ড্রেস সেলের একটা প্রেশার ছিল ঈদের আগে, সেই সবকিছু করার, নতুন জায়গায় আসলে প্রতিনিয়ত কিছু না কিছু দরকার পড়েই। একা একা সবকিছু সামলাইতে সামলাইতে আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম, তারপরে আমি কাউকে বুঝতেই দিইনি কখনো। কতদিন ধরে যে না খেয়েছিলাম সেটা শুধু আমিই জানি। মামুনি খাবার পাঠালে খেতে পারতাম, তা না হলে খেতে পারতাম না। সেই সময়টা আমার বান্ধবী, আমার মামুনি এবং আমার দোকানে যে মিস্ত্রি ভাইয়া কাজ করছে তার ওয়াইফ আমাকে খাবার পাঠায় দিছে। সেই খাবারগুলো খেয়ে আমি প্রায় 15-20টা দিন চালিয়ে দিয়েছি। অ্যান্ড আজকে ঈদের রাত মনে হচ্ছিল একটু রেস্ট করি, তারপরে মনে হলো যে না, আবার মনে হচ্ছে কতদিন ধরে মামুনির বাসায় যাইনি, যে তাদের সাথে থাকি। সবকিছুর মাঝে মনে হচ্ছিল যে না, বাবা মার জন্য একটু কিছু করা উচিত। অনেকই তো কষ্ট করলাম, আজকের রাতটাও একটু কষ্ট করি। সারা রাত জেগে বাবা মার জন্য রান্না করছিলাম। বাসায় তো ফিরলাম 11টা-12টার দিকে। তারপর থেকে একের পর এক রান্না করতে করতে একদম সকাল হয়ে গেল। সকালবেলা ঠিক নামাজ পড়ে আমি ওই বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর রান্নাগুলো দেখেন তাহলে বুঝবেন যে আমার কি পরিমাণের ব্যস্ততা গেছে। একা হাতে গরুর মাংস করছিলাম, বোটের ডাল করছিলাম, পুরি করেছিলাম, সেমাই করছিলাম, নুডলস করছিলাম, তারপরে রুটি করেছিলাম, আরো অনেক রান্না করেছিলাম। অনেকদিন আগের কথা, তাই ভুলে গেছি, কারণ আজকে যখন আমি ভিডিওটা এডিট করতেছি এটা কুরবানি ঈদের 4 দিন পরের কথা। তার মানে মোটামুটি বলা যায় যে 3 মাস আগের একটা ভিডিও। আর চারিদিকে অন্ধকার ঘুটঘুটে, তার মাঝে আমি ঠক ঠক করে রান্না করতেছিলাম একটা মানুষ। আর রান্না করতে করতে কি জানি বলতে ইচ্ছা করতেছিল, আমি সেটা বলছিলাম। এখন রাতে প্রায় 4টা বাজে, 4টাও পার হয়ে গেছে, এখনো আমি রান্না করতেছি, কারণ আজকে একটু পরেই ঈদের সকাল। অলরেডি ঈদ মোবারক শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে, তা আমি এটা ওটা রান্না করতে করতে লেট হয়ে গেছিল। আমার হাতের পুরি আমার মায়ের খুবই পছন্দের একটা খাবার। যেহেতু রোজার মধ্যে ওই বাসায় ছিলাম না, মাকে পুরি বুন্দিয়া করে খাওয়াতে পারিনি, তাই আজকে পুরি সেমাই করে মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আমাদের বাবা মা না জানি কত রাত আমাদের জন্য নষ্ট করছে, আমরা কি পারি না তাদের জন্য 2-1টা রাত নষ্ট করতে? এই তো কাল থেকে হয়তো বা রেস্ট করতে পারবো। এই যে ফিলিংস বাবা মার জন্য কিছু তৈরি করা, সেটা হয়তো পাবো না। আর আমি শুধু বাবা মার জন্য না, আমার আশেপাশের বাসায় এবং আমার কাছের মানুষদের জন্য পর্যন্ত আমি খাবার তৈরি করেছিলাম। খুব সকালে তাদের সবাইকে খাবারগুলো পৌঁছায় দিয়ে বাবার বাড়িতে চলে গেছিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সকল রান্না বাড়ি শেষ। এখন একদমই ভোরবেলা হয়ে গেছে, টাইম এসে গেছে বাবার বাসায় যাওয়ার জন্য, কারণ একটু পরে আমার মা আমাকে ফোন দিতে দিতে অস্থির হয়ে যাবে। কালকে আমাকে অনেক হাত পা ধরেছে, মা চলো চলো চলো, আমি যাই নাই। তার জন্য আমি এই সারপ্রাইজ গুলো রেডি করছি, যে মায়ের জন্য বাবার জন্য অনেক কিছু রান্না করে নিয়ে যাব। এটা একটা ফিলিং। বাবা মা তো কখনো আমাদের কাছ থেকে কোনো কিছু আশা করে না, কিন্তু আমরা যদি এই একটু কাজগুলো করি তারা অনেক খুশি হবে। যেহেতু আমি একা হাতে সব কাজকর্মগুলো করছিলাম, তাই একদম অনেক
বাসন কোসন রেডি হয়ে গিয়েছিল। একা সবকিছু করা একটু ডিফিকাল্ট, মশলা টসলা বাটা কাটাকুটা করা, সেগুলো ধোয়া পাকলা করা, আবার রান্না করা, থালা বাসন মাজা, আছে তো পুরো বাড়ি। তো এই ছিল একদম সকালবেলা আমার বাসার অগোছালো অবস্থা। এবং আস্তে আস্তে একটু লাইট যখন হচ্ছিল খুব ভাল লাগতেছিল ঈদের সকাল সকাল, কিন্তু আসলেই ভালো লাগে। তারপরে পুরো কিচেন ওয়াশ, কেউ বলবেই না একটু আগে এই কিচেনে রান্না বাড়ি হয়েছে। আমার তো এটা ছুজি বায়ের রোগ যে সবকিছু সবসময় পরিষ্কার থাকতে হবে। সেমাই দেখে ভিডিও এডিটের সময় আমার যে পরিমাণে খেতে ইচ্ছে করতেছিল, বাট কিছু করার নাই। আর আমার মামুনির জন্য পুরি, ইয়েস, সবকিছু প্যাকিং ট্যাকিং রেডি। এখন শুধু আমার গোসল দেওয়া বাকি এবং নতুন কাপড় পরা বাকি। এই সামান্য একটু যে ভালো লাগা কত সেটা বলে বোঝাতে পারবো না। আর খাবারগুলো দেখছেন কি ইয়ামি হয়েছে, অ্যাকচুয়ালি খাবারগুলো অনেক টেস্ট ছিল। এখন আমি খাবারগুলো সবার কাছে পৌঁছায় দিয়ে শেষ পর্যন্ত যাব আমার মায়ের বাসায়। এই যে আপনারা সবাই বলেন না যে আন্নি তোমার বাবা মা তোমাকে একটু বেশি ভালোবাসে, আন্নি তোর বাবা মা অনেক লাকি, আন্নি তুই অনেক লাকি যে তুই এরকম বাবা মা পাইছিস। আসলে আমি সেই সবার জন্য একটু বলে রাখবো যে সন্তানকেও কিন্তু এরকম হতে হয়, শুধু শুধু কিন্তু বাবা মা ভালোবাসে না। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তেমনই বাবা মা কিন্তু সব সন্তানকে একই সমান ভালোবাসে না। কারো না কারো প্রতি একটু সফট কর্নার বেশি থাকে। যেহেতু আমি দায়িত্ব অনেক বেশি পালন করি, তাই আমি বাবা মা শুধু না, আমার ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে আমি একটা পছন্দের মানুষ, কারণ আমি তাদের সবাইকে অনেক সহযোগিতা করি। আর গল্প করতে করতে সেই আমার রাস্তা ধরে আসলাম বাবার বাড়িতে। এতদিন পরে যখন বাবার বাড়িতে আসছিলাম, ভিতরে একটা ধাক্কা দিচ্ছিল, এসেই দেখি আমার হুডটা কি সুন্দর ঘুমাচ্ছিল। তারপরে আমি খাবারগুলো বের করে মামনিকে দিলাম। মামনি খুবই খুশি হয়েছে আর বলতেছে তুই যদি রান্না না করে তাড়াতাড়ি আসতিস আমি বেশি খুশি হইতাম। এটা প্রত্যেক বাবা আমার ডায়লগ, কিন্তু আমার ভালো লাগারও তো একটা ইয়ে আছে, তাই না? দেন চলে গেলাম ছাদের উপরে যে একটা ছোট রিলস বানালাম আমার সব ফ্রেন্ডদের জন্য, একটা ঈদের উইশের রিলসটা। তারপরে আবারও চলে আসলাম নিচে। এর মধ্যে আমার ছোট বন্ধু রুহুলকে নিয়ে চলে আসলাম। আপনারা তো সবাই জানেন রুহুল আমার বেস্ট ফ্রেন্ড, আর ওর মাও আমার বেস্ট ফ্রেন্ড। সারাটা দিন আজকে রুহুলের সাথে এত মজা করছি, আর ও সারাদিন আজকে আমাকে সময় দিছে। ওর কাছে মনে হচ্ছিল আমার বোনটা কতদিন ধরে নাই, এতদিন পরে আসছে। তো দুই ভাই বোন ভীষণ মজা করা হয়েছে। তারপরে আমার পাশের বাড়ির নয়ন এবং তানকে আমি পরবি দিচ্ছিলাম, বেলগুনি দিয়ে যাচ্ছিল না টাকাটা। এটা আমার ভাগনা এবং এটা বোন জামাই আমার পাশের বাসার, ওদেরকে টাকা দিয়ে দেখি মামুনির পোলাও হয়ে গেছে। মামুনি খাবার খাওয়ার জন্য আমাদেরকে ডাকছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সকাল থেকে অনেকবার ঈদের খাওয়া হয়ে গেছে। তার প্রথম কারণ হলো আমি এতদিন পরে ওই বাসায় গেছি। আমার আশেপাশের আন্টিরা তো আমাকে সবাই জীবন দিয়ে ভালোবাসে, আমাকে দেখে সবাই এত খুশি, আমার এটাই ভালো লাগে। মনে হয় আমি তাদের কাছে এখনো ছোট আছি। আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না যে তারা আমার কি লেভেলের ভালোবাসে, এবং আমাকে দেখলে সেতুমনি করে একদম অজ্ঞান হয়ে যায়। তারপরে সব আন্টিদের সাথে দেখা সাক্ষাৎ করছি, ছোট ভাই বোনদেরকে টরবি দিছি। তারপরে বিকাল হয়ে গেল, আমি মামুনি আন্টি সবাই মিলে আমরা প্ল্যান করলাম একটু আমাদের পাশের রাস্তা যেটা প্রেমতুলি সেদিকে একটু যাই। তো প্রথমেই গেলাম মেহরিনের বাসায়। মেহরিন আমাকে একটু বিরিয়ানি মাংস খেতে দিল, ওর বাসায় আবার একটু খাইলাম। আর আমার ছোট্ট সোনা বন্ধু রুহুল যেখানেই যাচ্ছে খুবই এনজয় করতেছে। ওরই তো আজকে ঈদ, আমি আছি না, আমি থাকলে কিন্তু ওর একটু পাওয়ার বেড়ে যায়। আর দেখেন ওর সোজা রাস্তা দিয়ে যাবে, যাইতে যাইতে এগুলো লাফালাফি করতেছিল। ছোটবেলায় কিন্তু আমি এরকম দুষ্টামো করতাম। আর একটা মুহূর্ত বান্দা কিন্তু চুপ নাই, সারাটা দিন জ্বালাইছে। হুর খুব খেপে গেছিল যে তোর আশাতে ও আশকারা বেশি পেয়ে গেছে। প্রেমতলি রাস্তায় উঠতেই না উঠতে মেধা আমাকে দেখে এত জোরে চিল্লায় উঠলো, পরবি দাও বলে মেঘলাকে ডেকে নিয়ে আসলো। এখন যেভাবে হোক তাদেরকে পরবি দাও। এই বিষয়গুলো এত আনসার্টেন্ট আর এত এনজয় করার মতো, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যখন ভয়েসও দিচ্ছিলাম কত বেশি এক্সাইটেড। আমার পিচ্চিগুলো আসলো, আমার সাথে পিকচার তুললো। এন্ড মামুনিও বলছে আমাকেও তোদের ভিডিওতে একটু নিয়ে। তারপরে আমরা একসাথে গ্রুপ পিকচার উঠালাম, ওদেরকে পরবি দিলাম। এটাই আনন্দ, টাকা তো বড় কথা না, কিন্তু ওই যে আমি বড় বোন সেই জায়গা থেকে আমার সাথে এরকম করে। নিজের কিন্তু আমরা কেউ না, কিন্তু ভালোবাসাটা নিজের থেকেও বেশি। তারপরে চলে আসলাম রনি খালামুনির বাসায়। রনি খালামুনির বাসা থেকে আমার বাসায় গেলাম, আমার বাসা থেকে আমার বান্ধবী আন্নির কাছে গেলাম, কারণ সে তো আমার পরিবার, তার সাথে দেখা না হলে ভালো লাগবে। ও আন্নি মানে আমার বান্ধবী, ওর নামও আন্নি। তারপরে ওকে নিয়ে আমার বাসায় চলে আসলাম, কারণ আমার বান্ধবী আমাকে ছাড়া কোথাও বের হয় না, ঈদে ঘুরে না। তাই মনে হলো যে যাই ওইখানে। সবার প্রতি এই যে আমার একটা দায়িত্ব, আমি যদি ওই বাসায় না যেতাম আমার এলাকার কেউ বুঝতোই না যে ঈদ কাকে বলে। তাই সবাইকে ওখানে আনন্দ দিয়ে আবার গেলাম বান্ধবীর বাসায়। এর মাঝে আমি আমার বান্ধবী আড্ডা দিচ্ছি, অপেক্ষা এখন রিতার, ও চলে আসবে। ও আসলে ওরও একটা পূর্ণতা আমার সাথে থাকার পর। নাস্তা রেডি করলাম, আর আমার কিউটি বান্ধবীর সাথে গল্প করতে করতে প্রায় বেজে গেল রাতে 9টা থেকে 10টা। ভালো লাগে, আমি একটা মানুষ, সবার আনন্দের বিষয়। আমি ছাড়া নাকি কোনো গল্প জমে না, আমি ছাড়া নাকি কোনো আড্ডা জমে না। এই কথাগুলো যতক্ষণ শুনি আমার নিজেরই অনেক বেশি ভালো লাগে। আর আড্ডা দেওয়ার সময় কলিং বেলটা বেজে উঠলো, ভাবছিলাম রিতা আসবে, এর মাঝে রিতা চলে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন আছো তুমি?
বাবা তুমি তো খান। রিতার সাথে মুলাকাত করার পরে আমরা আসলাম মেহেদির পর্বে। যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম, মেহেদি দেওয়া হয়নি, আমার বান্ধবী একা থাকে, ওরও মেহেদি দেওয়া হয়নি। চাঁদ রাতে যে একসাথে বসে মেহেদি দিব সেই সময়টা আমাদের হয়নি। দেন আমি ওকে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম। এতদিন আপনারা আমার এই প্রতিভাটা দেখেননি যে আমি মেহেদিও দিতে পারি। আজকে আমার এই প্রতিভাটাও আপনাদের দেখে নেন যে আমি মেহেদিটাও সুন্দর করে দিতে পারি। আর ফাইনালি আমার বান্ধবীর মেহেদি দেওয়া কমপ্লিট। সুন্দর লাগতেছে সুন্দরীর হাতে। আমি খুব শখ করে মেহেদিটা নিয়েছিলাম দেওয়ার জন্য, বাট এ পর্যন্তই শেষ। বা প্রায় বছর চারেক পর মনে হয় মেহেদি দিচ্ছিলাম, আর সেটা এর বেশি আর দিতে পারিনি কারণ আমার ব্যস্ততা। এর মধ্যে রাত হয়ে গেল, আন্নিদেরকে বাসায় রাখতে হবে, ওদের সবাইকে নিয়ে আমি বের হয়ে গেলাম। আর এর মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমি ভিডিওতে আসলে তুলে ধরতে পারবো না, বাইরে নিয়ে যাওয়ার পরে যা যা ঘটনা ঘটছে। আর পরের দিন আমরা চলে আসি। পরের দিন আবারও আমার বাসায় সবাই চলে আসলো। আমার বান্ধবী যেটা ব্যাংকে জব করে শম্পা, ওর বাচ্চা এবং আন্টি আসছিল, তোজো, আন্নি ছিল, রিতা ছিল, মামুনি, আমি, হুরায়া ছিলাম। ওরা এসে 2-3 দিন আমার বাসায় ছিল। মানে টোটাল ঈদ আমরা 3 দিন একসাথে সবাই ছিলাম। এই হলো আমার বাসার অবস্থা। ওরা একদম অগোছালো করে ফেলছে। হুরায়ার ওজন দেখতেছিল, ওর ওজন কমে গেছে। 2টা ছেলে একখানে থাকা মানে তোজো আর সাফওয়ান, বলার কিচ্ছু নেই। আমার গোছালো সংসার একদম শেষ করে দিছে। একটু পরে আমি প্রচুর পরিমাণের খেপে গেছিলাম, ওদের সাথে রুট বিহেভ দিচ্ছিলাম। বাহিরে এরকম আড্ডা চলতেছিল লেডিস গ্যাংদের। তারপরে আমি আবার আসলাম ওদের সাথে ঝগড়া লাগার জন্য। এসে ওদেরকে শাসায়া যাচ্ছি। এরকম কতবার যে শাসাইছি, কিন্তু কোনো লাভ নাই। ওদের মায়ের কথা তো ওরা শুনবেই না। আন্নি খালামণি বললে তাও একটু শুনবে বলে বারবার সবাই বলতেছিল তুই একটু যা রে, তোর গলা শুনলে ভয় পায়। এসে আমি আবার বাচ্চাগুলো মেনটেন করতেছিলাম। এইভাবে আমাদের ঈদের 3-4টা দিন আলহামদুলিল্লাহ খুব ভালো কেটে গেছিল। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।